সিস্টেম লসের আড়ালে বিদ্যুৎ চুরির উৎসব। উন্নত বিশ্বে ৬% হলেও দেশে তা ১০-এর বেশি। ১% কমানো গেলে বছরে সাশ্রয় হবে হাজার কোটি টাকা। জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শাপলা চত্বরের ঘটনায় ৬১ জন নিহত হন। নিশ্চিত তথ্য মিলেছে ৫৮ জনের। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২১ জুলাই, জানালেন চিফ প্রসিকিউটর। কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। পাঠক অনুরাগীদের কাছে এখনও অমলিন গল্পের জাদুকরের অনবদ্য সৃষ্টি। ইরানে আবারও যুক্তরাষ্ট্রের বিমান হামলা। ইরাকে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীর ঘাঁটিতে পাল্টা আঘাত। তেহরানের মিসাইলে জর্ডানে ২ মার্কিন সেনা নিহত। ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত বিদ্যুৎ চুরি হচ্ছে সিস্টেম লসের নামে। উন্নত বিশ্বে যেখানে সিস্টেম লস ৬% আশেপাশে, বাংলাদেশে তা বছরের পর বছর ১০%-এর বেশি। বিদ্যুৎ কালোবাজারির বড় খাত ব্যাটারি চালিত অটোরিকশা, আর এই চক্রের সাথে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। বিশেষজ্ঞরা বলছেন ১% সিস্টেম লস কমালেই বছরে সাশ্রয় হবে অন্তত ১,০০০ কোটি টাকা। গ্রিড আধুনিকায়ন আর স্মার্ট মিটারের মাধ্যমে এই কালোবাজারি দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব। অনিয়ম, চুরি আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশের বিদ্যুৎ খাত। সর্বোচ্চ চাহিদা ১৮,০০০ মেগাওয়াট হলেও উৎপাদন সক্ষমতা ৩৩,০০০ মেগাওয়াটের বেশি। ফলে ক্যাপাসিটি চার্জের নামে গচ্ছা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। শুধু তাই নয়, গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল সহ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি প্রায় ১০০% আমদানি নির্ভর হওয়ায় বিশ্ব বাজারের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে উৎপাদন খরচ। এখানেই শেষ নয়, ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত এই বিদ্যুৎ সিস্টেম লসের নামে চুরি হয়ে যাচ্ছে দিন দুপুরেই। উন্নত বিশ্বে সিস্টেম লসের পরিমাণ ৬%-এর কাছাকাছি হলেও বাংলাদেশে তা ১০%-এর নিচে নামছেই না। অনেক ক্ষেত্রে শোনা যায় যে হুকিং করে যে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং হয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যেটা আগে বলছিলাম, যে এটাকে দ্রুততার সাথে ৮%-এর দিকে নিয়ে আসা, যেটা ১০%-এর উপরে আছে, এবং পরবর্তী সময় এটাকে ইন্টারন্যাশনালি যেটা অ্যাডভান্সড ইকোনমি যে লেভেলে আছে ৬% গড়, সেদিকে আমরা যদি যেতে পারি। অথচ মাত্র ১% সিস্টেম লস কমানো গেলেই বছরের সাশ্রয় হবে অন্তত ১,০০০ কোটি টাকা। ১% যদি কমানো হয় আমাদের এখন যে ওভারঅল গ্রিডের খরচ বিদ্যুৎ খাতে, তাহলে ১,০০০ কোটি টাকার উপরে বেশি সাশ্রয় করা সম্ভব। গ্রিড মডার্নাইজেশন, স্মার্ট মিটারিং, হ্যাঁ, ইনফ্যাক্ট স্ক্যাডার সিস্টেম নিয়েও তারা কাজ করছে। সো এগুলো প্রপারলি যদি করা যায় তাহলে এটাকে আরো কমানোর সুযোগ আছে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় বাসাবাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি হলেও এখন কালোবাজারির বড় খাত হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর এ কালোবাজারির সঙ্গে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। ফলে গ্রাহকের পকেট কাটার পাশাপাশি সংকটে পড়ছে খোদ সরকারও। এই চুরি আপনি দেখবো, যাদের কথা বলার দায়িত্ব তারা কথা বলবে না। তারা এগুলোই করতে শিখেছে, এগুলোই করতে উৎসাহী, কারণ এগুলো করে তাদের লাভ হয়, তারা নেপথ্যে লাভবান হয়। বিআরসি যদি আজকে এ খাতকে সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার তার কিছুই করার নেই, সরকার কিছু করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সাময়িক সমাধান মিললেও চুরি আর অপচয় বন্ধ না হলে এই খাতে স্বস্তি ফিরবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ৩ মাস পর যাবেন অবসরে, কিন্তু তাদেরই পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে। সরকারি টাকায় তারা প্রশিক্ষণ নিয়ে এসে কি কাজে লাগাবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনা দেশের ৩ বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলের। অটোমেশন শিখতে যাচ্ছেন ২০ কর্মকর্তা। কোটি টাকার অধিক খরচ হবে ৭ দিনের এই সফরে, যা ঘিরে উঠছে নানা সমালোচনা। ২০ কর্মকর্তাকে সিঙ্গাপুরে ১ সপ্তাহের প্রশিক্ষণের জন্য গত ৯ জুন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। চিঠিতে উল্লেখ করা হয় সফরের সকল ব্যয় বহন করবে কনসালটেন্ট। বিপিসির এই তালিকায় যে ২০ কর্মকর্তা রয়েছেন তার ৪ জনই স্থায়ী কর্মকর্তা নন। যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হক ও উপসচিব শাহিনা সুলতানা দুজনেই প্রশাসন ক্যাডারের। এছাড়া এ কে এম নাইমুল্লাহ ও মোহাম্মদ আলাউদ্দিন ইস্টার্ন রিফাইনারি থেকে
অপারেশনে পিপিসিতে পদায়িত আছেন। যমুনা অয়েলের মহাব্যবস্থাপক জসিমউদ্দিন 15 অক্টোবর যাবেন অবসরে। সরাসরি বিপিসির স্থায়ী কোনো কর্মকর্তাকে এ সফরে না রাখায় ক্ষোভের সঞ্চার হয়েছে প্রতিষ্ঠানটিতে। চিঠি দেখলাম, এটা প্রয়োজনীয় আর্থিক সংশ্লেষ মানে কোয়ারিজ দিয়ে পাঠাইছে আর কি, এটুকুই। মন্ত্রণালয়ে প্রস্তাব গিয়েছিল, মন্ত্রণালয় কিছু কোয়ারিজ দিয়ে ফেরত পাঠিয়েছে। বিপিসি ইতোমধ্যে 13,000 কোটি টাকা ব্যয়ে শতভাগ অটোমেটেড 3টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মধ্যে শতভাগ অটোমেটেড ডিপো রয়েছে। তাই দেশের বাইরে না গিয়েও অভিজ্ঞতা নেওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনিয়ম দুর্নীতির ব্যাপারে শুধু তেল সেক্টর কেন, সেটা বাংলাদেশের প্রায় প্রত্যেক সেক্টরেই অনিয়ম দুর্নীতির কথা আমরা শুনি। তো তেল সেক্টরও আমার মতে আর কি সেটা অন্য কোনো সেক্টর চেয়ে ব্যতিক্রম কিছু নয়। এদিকে অটোমেশন প্রকল্পের ফিজিবিলিটি নকশা তৈরি ও হেজব স্টাডির জন্য কর্মশালার নামে সিঙ্গাপুরে যাওয়াকে প্রমোদ ভ্রমণ বলেও সমালোচনা করছেন কেউ কেউ। কিছু অর্থ এক জায়গায় আছে, সেই অর্থগুলো নয়ছয় করার জন্য এটা করা হচ্ছে। এই সফর কখনো কোনো প্রতিষ্ঠানের অতীতে কাজে লাগে নাই, এখানেও লাগবে না। যে প্রতিষ্ঠান ফিজিবিলিটি স্টাডি করছে তারা এ সফরের খরচ ধরেই ব্যয় প্রস্তাব করেছে। তাতে সরাসরি সরকারি অর্থ ব্যয় না হলেও পরোক্ষভাবে সরকারের টাকাই খরচ হবে সিঙ্গাপুর সফরে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 24-এর 19শে জুলাই ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়। কোটা আন্দোলনের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। এদিন রাজধানী সহ সারা দেশে আন্দোলনরত ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দিনভর সংঘর্ষে প্রায় 100 মানুষের প্রাণ যায়। দেশজুড়ে সংঘাত, গুলির শব্দ আর আতঙ্কের মধ্যেই আওয়ামী সরকার ইন্টারনেট বিচ্ছিন্ন করে শুরু করে আন্দোলন দমনে কঠোর অভিযান। জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে, একথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের আয়োজনে জুলাইয়ের শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন তিনি। জুলাই প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে বিতর্কের অবসান হওয়া উচিত। একই সঙ্গে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদের নীল নকশা বাস্তবায়নে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে আওয়ামী লীগ। এবং এই জুলাই মাসে আমাদের সঙ্গে আমার দীর্ঘকাল, আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। আমরা নির্বাচন করব, নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব। যদি যেতে পারি তাহলে সেখানে জনগণের কল্যাণের জন্য কিছু কাজ করার চেষ্টা করব। 19 দফা দিয়ে, 31 দফা দিয়ে, এই সমস্ত করে। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের উপর দলীয় সমর্থন থাকবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এমনটা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্থানীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, এবারে নির্বাচন নির্দলীয়। নির্বাচনে কে অংশ নেবে কে নেবে না সেটি আদালত ও নির্বাচন কমিশনের বিষয়। অন্য কোনো রাজনৈতিক দল কি বলছে তা বিএনপির দেখার বিষয় নয়। এবারে নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা নির্ধারণ করবেন কি আইন আছে না আছে দেখে তারা সেই জিনিসটি করবেন। অন্য রাজনৈতিক দল কি বলল না বলল সেটা বিষয় নয়। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিই। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। 21শে জুলাই এ প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বিচার।
চিফ প্রসিকিউটর জানান, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন বাহিনীর প্রধানদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এতে শেখ হাসিনা, জেনারেল আজিজ সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। 2013 সালে 5 মে ধর্ম অবমাননাকারীদের শাস্তি সহ 13 দফা দাবিতে মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশে জড়ো হয় হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী। সেখানে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সরিয়ে দিতে অপারেশন সিকিউর শাপলা পরিচালনা করে পুলিশ, র্যাব ও বিজিপি। রাতের অন্ধকারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ করে চালানো এ অভিযানে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শাপলা চত্বরে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। কয়েক মাসের তদন্ত শেষে সম্প্রতি চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনা, সাবেক সেনা প্রধান, তৎকালীন পুলিশ, র্যাব প্রধান ও সাংবাদিক সহ 41 জনকে। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। শাপলা হত্যার যোগ্য সাংবাদিকদের ঠিক কী কারণে অভিযুক্ত করা হয়েছে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর জানান, কে আসামি হবেন, কে হবেন না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের। কে আসামি হবে, কে আসামি হবে না, সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কেউ আসামি হবে অথবা কে আসামি হয়নি। এটা তো বিচারের বিষয়। এই বিষয়টা তো আমরা এত অগ্রিম উত্তর দেওয়া সম্ভব না। তদন্তের অগ্রগতি জানতে আসা হেফাজতে নেতারা প্রতিবেদন নিয়ে সন্তুষ্টি কথা জানান। বাংলাদেশের তখনকার প্রায় সবগুলো বিরোধী দলের রাজনৈতিক কর্মীরাও এই শহীদদের তালিকার মধ্যে আছে। অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন যেটাকে বলা হয়, সেই আন্দোলন ছিল। 21 জুলাই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি চাইবে প্রসিকিউশন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দেয় আদালত। সকাল 10টার দিকে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান 2-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়। দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটি আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা দুদকের। শেখ হাসিনার আমলে বিশ্বকাপ খেলা দেখানোর নামে ব্যাপক অর্থ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সে সময় তমা কনস্ট্রাকশনের মাধ্যমে খেলা দেখানোর নামে যে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। জানান, বর্তমান সরকার ফিফা থেকে সরাসরি এবারের বিশ্বকাপ খরচ শূন্যের কোটায় নিয়ে এসেছে। অথচ 2022 বিশ্বকাপের খেলা দেখানোর নামে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে 140 কোটি টাকা যে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি দুদকের প্রাথমিক তদন্ত চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী। 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। মাদকের টাকা জোগাড়ে অপহরণ করে ভয়াবহ নির্যাতন করে টাকা আদায় করত একটি চক্র। এই চক্রের হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি জানায়, চক্রটি দারুস সালাম এলাকায় একটি পরিত্যক্ত ভবনে নিয়ে অপহৃতদের ভয়াবহ নির্যাতন চালাত। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপহরণের পর গভীর রাতে একটি বিকাশের দোকান থেকে মুক্তিপণের টাকা তুলছে অপহরণ চক্রের মূল হোতা বিল্লাল। সেই দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।
এর আগে গত 7 জুলাই রাত 12:30টার দিকে রাজধানীর কল্যাণপুরে দারুসালাম এলাকা থেকে এক ব্যবসায়ী ও তার ছেলেকে 5 লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে চক্রটি। পরে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ছেলের সামনেই বাবার উপর চালানো হয় ভয়াবহ নির্যাতন। এক পর্যায়ে নির্যাতনের মুখে ভুক্তভোগীর পরিবার 50,000 টাকা মুক্তিপণ দিতে বাধ্য হয়। মুক্তিপণ পেয়ে বাবা ছেলেকে ছেড়ে দেয় অপহরণকারীরা। পরে তারা থানায় মামলা করেন। ভয়াবহ নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগীরা। মোবাইলের লক খুলে দে, তা আমি বললাম যে আমাকে দেন, আমি খুলি, লকটা খুলি। এটা বলার সাথে সাথে প্রচণ্ড মার। এগুলি আমি দেখাতে পারবো, মারের দাগগুলি এখনো পর্যন্ত ভালোভাবে শুকায় নাই। ঘটনার পর ছায়াতদন্ত শুরু করে র্যাব 4। তদন্তের এক পর্যায়ে অপহরণ চক্রের হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি জানায়, বিভিন্ন পেশার আড়ালে দীর্ঘদিন ধরে অপকর্ম চালাচ্ছিল চক্রটি। প্রচণ্ড ধরনের শারীরিক নির্যাতন শুরু করে এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে সে তার পরিচিত আত্মীয় স্বজন এবং তার খালাতো ভাইয়ের মাধ্যমে প্রায় বিকাশে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 50,000-এর অধিক টাকা তাদেরকে প্রদান করে। আসামিদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের মাদক, চাঁদাবাজির এবং এই অপহরণের কয়েকটি মামলা আমরা পেয়েছি। র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। এই ধরনের বেশ কয়েকটি ইনসিডেন্ট আমরা পেয়েছি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা সাহিত্যের গল্পের জাদুকর, নন্দিত কথাশিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। শব্দের জাদুতে তিনি নির্মাণ করেছিলেন এক অনন্য সৃষ্টিভুবন, যেখানে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে জীবনের হাসি কান্না, প্রেম বিরহ আর আপনজনের গল্প। জীবদ্দশায় তিনি নির্মাণ করেছেন 8টি চলচ্চিত্র, রচনা করেছেন 1/2 শতাধিক নাটক এবং প্রায় 2 শতাধিক উপন্যাস ও ছোট গল্প। আচ্ছা, হিমু কি তবে মহাপুরুষ হতে পেরেছে? সে কি এখনো পথে পথে হেঁটে বেড়ায়? রূপা কি এখনো নীল শাড়ি পরে হিমুর অপেক্ষায় থাকে? মিসির আলী কি পারেন জটিল সব রহস্যের সমাধান দিতে? শুভ্র কি পেয়েছে নতুন কোনো বইয়ের সন্ধান? এসব প্রশ্নের উত্তর হয়তো আর পাওয়া যাবে না, কারণ ঠিক 14 বছর আগে হিমু মিসির আলীর স্রষ্টা সামিল হয়েছেন অনন্ত যাত্রায়। তবে স্রষ্টার উপস্থিতি রয়েছে সৃষ্টির মধ্যেই, তাই তো পাঠক, ভক্ত, অনুরাগীদের মাঝে হুমায়ুন আহমেদ এখনো অন্যরকম এক আবেগের নাম। স্যার চলে যাওয়ার 14 বছর, হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা স্যারের সেই শূন্যতাকে আঁকড়ে ধরে এবং হিমুটাকে কি করে যাপন করে যাচ্ছি আজ পর্যন্ত। ওনার লেখার মধ্যে যে ধরনের ধাত ছিল, যেটা বর্তমান সময়ে কিংবা অন্যান্য লেখকদের মধ্যে আমরা সেভাবে পাইনি। ওনার লেখার মাধ্যমে আমাদের মধ্যে অবশ্যই সবসময় বেঁচে থাকবেন। লেখক হিসেবে যেমন পেয়েছেন জনপ্রিয়তা, তেমনি নির্মাতা হুমায়ুন আহমেদের হাত ধরে দেশের অভিনয় অঙ্গনে এসেছেন অসংখ্য অভিনয় শিল্পী, যারা আলো ছড়িয়েছেন রূপালী পর্দাতেও। তেমনি একজন অভিনেতা মাহফুজ আহমেদ। হুমায়ুন আহমেদ যার কাছে ছিলেন একজন অভিভাবক, একজন বন্ধু। যতদিন বৃষ্টির ফোঁটা পড়বে হুমায়ুন আহমেদ থাকবেন, যতদিন জ্যোৎস্না থাকবে হুমায়ুন আহমেদ থাকবেন, যতদিন হলুদ থাকবে হুমায়ুন আহমেদ থাকবে না? আমার তো মনে হয় থাকবে। কাজে হুমায়ুন আহমেদ আছেন, থাকবেন, আমাদের ভালোবাসবেন এবং আমরা ওনাকে আঁকড়ে থাকব। সাহিত্য, টেলিভিশন নাটক কিংবা চলচ্চিত্র, সব মাধ্যমেই আলাদা এক মাত্রা যোগ করেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ এই যে খুব সাধারণ কথাবার্তাকে এমনভাবে নাটকের সংলাপে নিয়ে আসছেন, যেটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আমরা খুব এনজয় করতাম। তা আমাদের দুর্ভাগ্য যে উনি আমাদের ছেড়ে অনেক আগেই চলে গেছে। প্রথম তার যে উপন্যাসটা পড়ি সেটা আগুনের পরশমণি, বিচিত্রা পত্রিকায় সংখ্যায় সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল এবং পড়ে আমার কাছে এর আগে এরকম সাহিত্য আমি পড়ি, একদম আমি পড়ার পরেই আমার মনে হয় যে এটা তো অন্যরকম লেখা। পৃথিবীতে ফিনিক ফোঁটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসের টিনের চালে বৃষ্টির সেতার বাজবে, তবে সেসব অলৌকিক শব্দ শোনার জন্য হুমায়ুন আহমেদ আজ আর আমাদের মাঝে নেই। তবে হুমায়ুন আহমেদের সৃষ্ট কালজয়ী চরিত্রগুলোর মধ্য দিয়ে পাঠক, ভক্ত, অনুরাগীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। আরিফ হক, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরের নুহাশপল্লীতে নানান আয়োজনে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রতিবারের মতো এবারও তার পরিবারের সদস্য, ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা ফুল হাতে লিচুতলায় শ্রদ্ধা জানাতে ভিড় করেন। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 ছেলে নিনিত ও নিশাত কবর জিয়ারত করেন।
এ সময় শুভানুধ্যায়ী ও ভক্তরাও উপস্থিত ছিলেন। তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। আয়োজন করা হয় কোরআনখানি ও মিলাদ মাহফিলের। হুমায়ুন আহমেদের লেখালেখি ও স্বপ্ন নিয়ে কথা বলেন তার স্ত্রী। এদিন লেখকের প্রিয় চরিত্র হিমু ও রূপার অনুকরণে যথাক্রমে হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে আসেন অনেক ভক্ত ও পাঠক। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান। সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে কথাশিল্পী হুমায়ুন আহমেদ চিরকাল বেঁচে থাকবেন বলে মনে করেন ভক্তরা। হুমায়ুন আহমেদকে আমি অত্যন্ত ভালোবাসি এবং তার বইগুলো আমার সংগ্রহশালাতে অনেক বই আছে, আমি পড়েছি। মানে যে কোনো সৃষ্টিশীল লেখক বেঁচে থাকে তার সৃষ্টির মাধ্যমে। হুমায়ুন আহমেদ যে অসংখ্য সৃষ্টি রেখে গেছেন, তার বই, চলচ্চিত্র, নাটক, গান, পেন্টিং, এগুলোর মাধ্যমেই কিন্তু তিনি পাঠকদের মাঝে আছেন। আজকে হুমায়ুন আহমেদ চলে গেছেন আজকে 14 বছর। গত 14 বছরে শুধুমাত্র আমরা নুহাশ পল্লীর কর্মীরা মিলেই হুমায়ুন আহমেদের জন্মদিন এবং মৃত্যুদিন একদম নিয়মিত পালন করেছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিপাক্ষিক চুক্তি ভেঙে ৮ম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাব দিয়েছে তেহরানও। ইরাকের উত্তরাঞ্চলের মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে তারা। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতার অভিযোগ, বারবার স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে এটিকে মূল্যহীন করে তুলেছে। এদিকে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় মারা গেছে 2 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত এবার রূপ নিয়েছে ভয়াবহ যুদ্ধাবস্থায়। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। এ হামলার জবাবে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ও সুলাইমানিয়াতে মার্কিন সমর্থিত কুর্দিস্তান ফ্রিডম পার্টির ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। এর আগে জর্ডানে সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে 2 মার্কিন সেনার। এখনও নিখোঁজ রয়েছেন আরেক সেনা। এদিকে ইরানের সাথে হওয়া সমঝোতা চুক্তি বারবার ওয়াশিংটন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি আরও বলেন, ট্রাম্পের স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির কোনো মূল্য বা বৈধতা এখন আর নেই। সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক আইআরটিসি প্রধান মহসিন রেজাই, আগামী 2 বা 3 দিনের মধ্যে মার্কিন প্রশাসন যুদ্ধ বন্ধ না করলে আমরা পুরোদমে আক্রমণ চালাবো। তারা যদি আমাদের ভূখণ্ডের কোনো অংশ দখল করার চেষ্টা করে, আমরা পুরোদমে তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেব। এদিকে 3 সপ্তাহ ধরে চলা সংঘাতে মার্কিন বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে অর্ধশত ইরানির, আহত 5 শতাধিক। অন্যদিকে আঞ্চলিক এ সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। কুয়েত জানায়, সম্প্রতি ইরানের হামলায় দেশটির বেশ কয়েকটি স্থানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।